নমস্কার বন্ধুরা, অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য নতুন গণনা ফর্ম যা সম্পূর্ণ বাংলাতে প্রকাশিত হলো। আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে দেখাবো সেই গণনা ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন এবং তার দ্বিতীয় পাতায় ডিটেলসে সব কিছু তথ্য দেওয়া আছে। আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে, কাদের জন্য ডকুমেন্টস দিতে হবে, এই সব কিছুই আপনি দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। এতদিন পর্যন্ত আমরা যে ইংরেজি ফর্ম দেখেছি তা ভারতের জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছিল, কিন্তু এই বাংলার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য সম্পূর্ণ বাংলা ফর্ম প্রকাশিত হলো, যা বিএলওরা আপনাদের বাড়িতে নিয়ে আসবেন। এই নতুন গণনা ফর্ম আপনাকে কিন্তু দিয়ে যাবেন বিএলওরা, এবং এই ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে বিএলওর কাছে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের জন্য যে নতুন বাংলা গণনা ফর্ম প্রকাশ করা হয়েছে সেটা দেখে নিই, এবং সেই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নিই। আর এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। আপনারা অন স্ক্রিন সেই বাংলা ফর্মটা দেখতে পাচ্ছেন, যা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য প্রকাশ করেছে। উপরে লেখা আছে দেখুন, ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও, অর্থাৎ বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়া থাকবে। আর এই ঘরগুলিতে আপনার ডিটেলস দেওয়া থাকবে, যেখানে আপনার নাম, আপনার এপিক নম্বর, আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, পার্ট নম্বর ইত্যাদি সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে। আর প্রত্যেকের ফর্মে একটি আলাদা কিউআর কোড থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড আছে, সেই সঙ্গে এখানে আপনার একটি ফটো প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে ফটো আছে সেই ফটোটাই কিন্তু আগে থেকেই এখানে প্রি প্রিন্টেড থাকবে। বর্তমানের তোলা একটি ফটো আপনাকে এখানে সেটে দিতে হবে, এই যে সাম্প্রতিক ফটো সাটুন এই ঘরটাতে। তারপর নিচে আছে দেখুন জন্ম তারিখ, যা তারিখ মাস বছরে আপনাকে এখানে লিখে দিতে হবে আপনার জন্ম তারিখ। তারপর দেখতে পাচ্ছেন আধার নম্বর ঐচ্ছিক আছে, মানে আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর মোবাইল নম্বর আপনাকে দিয়ে দিতে হবে এই ঘরে 3 নম্বর ঘরে, এবং পিতার নাম বা অভিভাবকের নাম 4 নম্বর ঘরে লিখে দিতে হবে। সেই সঙ্গে পিতার বা অভিভাবকের এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর যদি থেকে থাকে তাহলে এখানে আপনি বসিয়ে নেবেন। মায়ের নাম আপনাকে লিখে দিতে হবে, সেই সঙ্গে মায়ের এপিক নম্বর যদি থেকে থাকে তাও বসিয়ে নেবেন। তার সঙ্গে দেখতে পাচ্ছেন স্বামী অথবা স্ত্রী যদি থাকে তাহলে তার নাম লিখে দিতে হবে, মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্বামী কিংবা স্ত্রী যদি থেকে থাকে তাহলে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আর স্বামী অথবা স্ত্রীর যদি এপিক নম্বর থেকে থাকে তাহলেও এটা আপনাকে লিখে দিতে হবে। এর পরের ঘরে দেখতে পাচ্ছেন সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ আপনার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে সেই তালিকা দেখে দেখে আপনি কিন্তু এই অংশটা পূরণ করে নেবেন। এখানে আপনার নাম লিখে দিতে হবে, নির্বাচকের নাম আছে, তারপর এপিক নম্বর যদি থেকে থাকে তাহলে তাও লিখে দিতে হবে। আত্মীয়ের নাম, মানে আপনার রিলেটিভের নাম আপনি দেখতে পাবেন 2002 সালের ভোটার তালিকায় আপনার রিলেটিভের নাম আপনার দেওয়া আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার বাবার নামও হতে পারে। এবং তারপর দেখুন সম্পর্ক, অর্থাৎ সেই আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক এখানে লিখতে হবে, জেলা লিখতে হবে, রাজ্য, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নম্বর দিতে হবে এবং অংশ নম্বর লিখতে হবে, ক্রমিক সংখ্যা লিখতে হবে। আপনি কিন্তু 2002 সালের ভোটার তালিকায় যদি নাম থেকে থাকে সেখানে কিন্তু এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। আর আপনার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনার যদি কোনো রিলেটিভদের নাম থাকে, অর্থাৎ আপনার বাবা মা কিংবা যাদের ক্ষেত্রে বাবা মা নয় তাদের ক্ষেত্রে কাকু কাকিমা ইত্যাদি যে কারোর নাম যদি থেকে থাকে তাকে যদি উল্লেখ করতে চান এই তালিকায়, তাহলে কিন্তু আপনাকে তার নাম লিখে দিতে হবে, এপিক নম্বর লিখে দিতে হবে, সেই আত্মীয়ের নাম মানে তার আত্মীয়ের নাম এখানে লিখে দিতে হবে। তার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে তাহলে কিন্তু আপনি সেখানে সব কিছু খুঁজে পাবেন। তার সঙ্গে সম্পর্ক কি লিখে দিতে হবে, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সব কিছুই কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে। তবে এই সম্পূর্ণ ফর্ম ফিল আপের ব্যাপারে বিএলও আপনাকে যথেষ্টভাবে সহায়তা করবেন। আপনি বিএলওর কাছে পুরো প্রক্রিয়া জেনে নিয়ে তবে এই ফর্ম ফিল আপ করবেন। এবার দেখুন ফর্মে আরও যা লেখা আছে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন উপরে উল্লিখিত নির্বাচক আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। দ্বিতীয়ত দেখুন আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লিখিত নামটি আমি বা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা বা সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয়। এগুলো কিন্তু আপনি সেলফ ডিক্লারেশন দিচ্ছেন। 3 নম্বরে দেখুন আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না
তা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা 1950-এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে। এবং এই মর্মে আপনি সিগনেচার করবেন। আপনি না যদি থেকে থাকেন, অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা বাড়ির বাইরে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জানানো হয়েছে যে কোনো সাবালক সদস্য এখানে সই করতে পারেন কিংবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন। সেই সঙ্গে আপনাকে তারিখটাও এখানে উল্লেখ করতে হবে। এর আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে যারা পরিযায়ী শ্রমিক তারা যদি বাড়িতে না থাকে, তাদের বাড়ির যে কোনো সদস্য এই ফর্ম পূরণ করে সই করে জমা করতে পারেন। সেই সুযোগ কিন্তু দেওয়া হয়েছে এবং নিচে লেখা হয়েছে বিএলও এর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি। তিনি দেখে নেওয়ার পরেই কিন্তু এইখানে বিএলও তিনি স্বাক্ষর করে দিবেন। এরপর পরের পাতায় কি আছে দেখাচ্ছি, চলুন। পরের পাতায় দেওয়া আছে, দেখুন, গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা voters.eci.gov.in এই ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। মানে আপনি 2002 সালের ভোটার তালিকা দেখে নিতে পারেন ওয়েবসাইটে গিয়ে। সেই ওয়েবসাইট এখানে দেওয়া আছে। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদের কোনো নথি লাগছে না। যখন আপনার ভোটার তালিকার সঙ্গে সব কিছু মিলবে না, তখন কিন্তু আপনাদের ইআরও নোটিশ পাঠাবেন। আপনাদের সেখানে কিন্তু যেতে হবে এবং কোথায় কোথায় বা কাদের কাদের যেতে হবে সেই সম্পর্কে যা জানানো হয়েছে। প্রথমত, ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। আপনাকে কিন্তু তখন 1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিচে তালিকা দেওয়া আছে, যে লিস্ট আপনাদের আমি দেখাবো এরপরেই, সেই তালিকা অনুযায়ী যে কোনো একটি নথি বা ডকুমেন্টস জমা করতে হবে। দ্বিতীয়ত, ভারতে 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকেও জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিচের তালিকা থেকে যে কোনো একটি নিজের নথি জমা করতে হবে। আর জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। তৃতীয়ত, ভারতে 2/12/2004 পরে জন্মগ্রহণকারী তাদের কিন্তু জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিচের তালিকা থেকে পিতার জন্য যে কোনো একটি নথি জমা করতে হবে। জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ নিচের তালিকা থেকে মায়ের জন্য যে কোনো একটি নথি জমা করতে হবে। বা পিতামাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকেন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট বা ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়াও আছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী যারা, তারা বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের শংসাপত্র পেশ করতে হবে। যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, মানে নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র তাদের পেশ করতে হবে। এবার যে নথিগুলো দিতে হবে সেই নথিগুলোর একটি সারমর্ম এখানে দেওয়া আছে। দেখুন কোন কোন নথি লাগবে সেই নথির তালিকা দেখুন। নিজের বাবার ও মায়ের কথা যদি ওপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা স্বপ্রত্যায়িত নথি জমা করতে হবে, মানে নিজেকে সেলফ অ্যাটেস্টেড করে যার নথি তাকে জমা করতে হবে। দেখুন, যে কোনো পরিচয়পত্র প্রথমে জানানো হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, সেটা কিন্তু জমা করতে হবে। দ্বিতীয়ত, যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত হয়েছে। তৃতীয়ত, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, তাছাড়াও পাসপোর্ট, স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বরে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ ওবিসি বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র জমা করতে হবে। তাছাড়া নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে সেটা দিতে পারেন। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা
তৈরি পারিবারিক রেজিস্টার, সেটাও যদি থেকে থাকে আপনি জমা করতে পারেন। 11 নম্বরে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র আপনি জমা করতে পারবেন। 12 নম্বরে আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর 23/2025 ERS/VOL.2 প্রযোজ্য হবে। 13 নম্বরে দেখুন 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। তো এই সমস্ত তথ্য এবার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ বাংলাতে এবং ফর্মও করা হয়েছে সম্পূর্ণ বাংলাতে। আপনাদের এই ভিডিওতে ডিটেলসে আমি দেখিয়ে দিলাম। এই তথ্যগুলো দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।